হ্যালো গাইস, তো চলে এলাম আমি আবার একটা আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখব ৫১টা শক্তিপীঠের মধ্যে অন্যতম হাওড়া জেলার উলুবেড়িয়া ডিভিশনের অন্তর্গত ৪৫০ বছরের পুরানো এক ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন শ্রী শ্রী মেলাইচণ্ডী মাতার মন্দির। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো। ফুল ইনফরমেশান কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। আর যারা প্রথমবারের জন্য আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো লেটেস্ট ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। তো মায়ের মালাই চাকি না কি পড়েছিল, ভেসে এসেছিল, আসামে পড়েছিল, বাঁ পায়ের মালাই চাকি। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, ৫১টা শক্তিপীঠের মধ্যে এটা একটা। আপনারা যদি হাওড়া থেকে ট্রেনে করে আসতে চান তো আমতা স্টেশন, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমতা স্টেশন। তো আমতা স্টেশনে আসতে সময় লাগে ২ ঘন্টা। তো স্টেশনে নেবে আপনারা যে কোনো অটো বা টোটো পেয়ে যাবেন, ওই ২০-৩০ টাকা ভাড়া নেয়। তো অনায়াসে আপনারা পৌঁছে যেতে পারেন মেলাইচণ্ডী মাতার মন্দিরের সামনে। আর যদি আপনারা বাসে করে আসেন, হাওড়া থেকে প্রচুর বাস আছে, ঝিকিরাগ্রামী বলো বা আমতাগামী অনেক বাস আছে। তো যে কোনো বাসে করে চলে আসবেন এই বাস স্ট্যান্ডে। আর ঝিকিরাগামী বাসে এলে আপনাকে নামতে হবে কলাতলাতে, ওখান দিয়েও টোটো পেয়ে যাবেন। বা এই বাস স্ট্যান্ড থেকেও ঠিক ৫০০ থেকে ৬০০ মিটারের রাস্তা, টোটো করেও যেতে পারেন বা আপনারা হেঁটেও যেতে পারেন। এই হলো মা মেলাইচণ্ডী মাতার মন্দিরের প্রবেশ পথ, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই সোজা গেলে ঠিক ১০০ মিটারের মতো গেলেই কিন্তু মায়ের মন্দির। তো অনায়াসে তোমরা এখান থেকে হেঁটে কিন্তু পৌঁছে যেতে পারো। আর অটো বা টোটোই করে যাই করে আসুন না কেন, আপনাকে এই গেটটার ঠিক সামনেটাতেই কিন্তু নামিয়ে দেবে। অটো বা টোটো ভিতরে কিন্তু যায় না, এটা কিন্তু মাথায় রাখবেন। আর এই রাস্তা পথে পড়বে বাজার। সকালের দিকে যদি আসেন আপনারা প্রচুর বাজার দেখতে পাবেন, যেহেতু এটা গ্রাম্য এলাকা, এখানে একটা বাজার বসে এভরিডে সকালের দিকে। তো ফ্রেশ শাকসবজিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো যদি পারেন শহরের দিক থেকে এলে একটা ব্যাগ ক্যারি করে আনবেন, এখান দিয়ে ফ্রেশ শাকসবজি আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন। আপনারা এই যে পুষ্করিণীটা দেখছেন, এটা কিন্তু মন্দিরেরই পুষ্করিণী। তো এখানে এসে কিছু শাকসবজির দাম করে নেবো কাকাদের কাছ থেকে। কাকা কুদরি কত করে? হ্যাঁ, ৩০ টাকা। আর ঢ্যাঁড়স? ঢ্যাঁড়স ২০ টাকা। এগুলো কি তোমরা নিজেরা চাষ করো নাকি? নিজেরা চাষ করো? কোথায় তোমাদের বাড়ি? তোমাদের বাড়ি কোথায়? সামনে দিঘির পাড়ে। নিজেরাই চাষবাস করো, তাই তো? আর টমেটো কত করে? ৪০-৩০ এরকম, তাই তো? শশা? শশা ৫০। বেশি কেন? তো এই মেলাইচণ্ডী মাতার মন্দিরের সামনে ভিডিও করতে সেখানে অনেক বাজার বসেছে। তো এখানে জিনিসপত্রের দামগুলোও করে নিলাম। তো রেটগুলো তোমরা শুনলে, তো তোমরা যদি পারো একটা বাজারের ব্যাগও কিন্তু আনবে। তো এখান দিয়ে কিন্তু কিছু বাজার তোমরা করে নিয়ে যেতে পারো। এই মেলাইচণ্ডীর মাতার মেন মন্দির, তো এরই পাশে দেখবি অনেক কিছু প্রসাদ কেনার দোকান আছে। তো এই দোকানে এখন জেনে নেবো যে এনাদের প্রসাদের কি রেট আছে। তো দাদা, আপনাদের এখানে প্রসাদের কি রেট আছে মোটামুটি? আমাদের এখানে মায়ের পুজো দেওয়ার জন্য ডালা পাওয়া যায়। আচ্ছা, ডালা হচ্ছে আপনার ৬০ আছে, ৭০ আছে, ৮০ আছে, ১০০ আছে, ৫০ টাকার আছে। ৫০ টাকার আছে। হ্যাঁ। তো মোটামুটি কীরকম, মানে ৫০ টাকারটা কীরকম বা ১০০ টাকারটা ডিফারেন্স কী আছে? ৫০ টাকারটা হলো মিষ্টি কম বেশি হয়, একটু মিষ্টি কম বেশি হয়। আচ্ছা। যেমন ৫০ টাকারটা থাকে হচ্ছে আপনার ৫০ সন্দেশ, আচ্ছা, চাঁদমালা, নোয়াশিরি, ধূপবাতি, আলতা। আচ্ছা আচ্ছা। আর এবার ৭০ টাকারটা নিলে কি বলুন তো, ওর সঙ্গে শাখা করটা এক্সট্রা বেড়ে যায়। আচ্ছা, ওটা ৭০ টাকার হয়ে যায়। আর ১০০ টাকারটা নিলে হচ্ছে আপনার ১০০ সন্দেশ বা ১০০ যে কোনো মিষ্টি হয়ে যায়। আচ্ছা আচ্ছা। চাঁদমালা, নোয়াশিরির বড় আলতা, বড় ভালো শাখা কর, ভালো ধূপ, এগুলো নিয়ে ১০০ টাকার ডালা। আর আপনার মিষ্টি বলতে এর মধ্যে থেকে একটা চুজ করে নিতে হবে আপনাদের, তাই তো? হ্যাঁ, এখানে আমাদের মধ্যে ভালো আছে, ভালো জিনিস আছে, যেমন মাখা সন্দেশ, আচ্ছা, খোয়া ক্ষীরের প্যাড়া আছে। আচ্ছা, এগুলো হচ্ছে ভালো একদম, এগুলো ভালো, তাই তো? আচ্ছা, এইগুলো এখান থেকে নিতে পারো। হ্যাঁ। তো মোটামুটি তোমরা যদি এখান থেকে যদি ওই ঠাকুরের যদি প্রসাদ কেনো, তো মোটামুটি রেট হচ্ছে ৫০ থেকে ৬০ আপ টু ১০০ অবধি। তো যার যেরকম সামর্থ্য তোমরা সেরকমভাবে কিনে কিন্তু এখানে পুজো দিতে পারো। তো এই হলো মেলাইচণ্ডী মাতার মন্দিরের মেন গেট। দেখো অনেকটা বড়, এই থেকে এখান থেকে পুরো এখান অবধি। উপরে দেখো দুদিকে দুটো দেখো সিংহ আছে, তার উপরে দেখো ময়ূর আছে। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু। আর পুরোটা কিন্তু সাদা আর লাল রং করা, বেশ ভালো লাগছে কিন্তু। আর এই হলো মেন গেট, এইটা দিয়ে কিন্তু আমার ভেতরে ঢুকতে হবে। এর পাশেই
গাড়ি ফাড়ি পার্কিংয়ের জন্য এখানে টাকা পয়সা কাটা হচ্ছে, তো এইটা হচ্ছে সেই জায়গা। তো ওখানে গিয়ে এখন জানবো যে গাড়ি পার্কিংয়ের জন্য ক টাকা করে এনারা চার্জ নেয়, পুরোটাই কিন্তু ডিটেলসে জানবো। তো চলো, এই দাদার কাছে এলাম, তো এখানে পার্কিংয়ের কি রেট সেটাই হচ্ছে দাদার কাছ থেকে জানবো। তো দাদা একটু বলুন 2 চাকা 4 চাকার কি রেট আছে আপনাদের এখানে? বা সাইকেল হিসেব মতো 2 চাকাটাই বেশি রাখা হয়। আচ্ছা, কেননা 4 চাকা ঢোকা এখানে প্রবলেম হয় একটু। আচ্ছা, তবে এইখানে মসজিদ তলা দিয়ে 4 চাকা আনা যায়। আচ্ছা, 4 চাকা রাখলে এখানে 20 টাকা করে নেওয়া হয়। 4 চাকা 20 টাকা, 4 চাকা 3 চাকা সবই 20 টাকা। আচ্ছা, আর বাইক 5 টাকা, আচ্ছা, আর সাইকেল হচ্ছে 3 টাকা। 3 টাকা। তো 4 চাকা যদি নিয়ে আসে কোন রাস্তা দিয়ে নিয়ে এলে সুবিধা হবে? এই তো বাজার দিয়ে সোজা আসবেন, সিনেমা তলা দিয়ে ঘুরে আর আচ্ছা। মসজিদ তলা দিয়ে ঢোকালে এই রাস্তা দিয়ে ঢুকবে। এই রাস্তাটা তো অনেক সরু দেখতে পাচ্ছি, এই রাস্তা দিয়ে 4 চাকা ঢোকে। 4 চাকা ঢোকে, তাই তো? কোনো অসুবিধা হবে না? না, না। গায়ে ফায়ে লেগে যাবে না তো? না দাঁত না, হয়ে 4 যাবে না? চাকা এটা দিয়ে ঢোকে, অসুবিধা নেই। আচ্ছা। তবে সকাল টাইমটা ঢুকলে একটু প্রবলেম হয়। আচ্ছা, বিকেলের দিকে ফাঁকা থাকে? হ্যাঁ, বিকেলে টোটাল ফাঁকা থাকে। আচ্ছা। বিকেলে এখানে মন্দিরে ভিড় থাকে, কিন্তু 4 চাকা আনার পক্ষে অসুবিধা কিছু হয় না, কোনো প্রবলেম হবে না। তো তোমরা তো শুনলে যে এখানে গাড়ির ভাড়া কীরকম, রাখার ভাড়া আর কি। তো 4 চাকা নিয়ে যদি তোমরা আসো, সকালের দিকটা যেহেতু বাজার ফাজার আছে এখানে, তো তাই জন্য একটু ভিড় হয়। তো মোটামুটি তোমরা যদি বিকেলের দিকে আসো তো অতটা ভিড় থাকে না, ফাঁকা থাকে। তো অনায়াসেই তোমরা 4 চাকা নিয়ে কিন্তু আসতে পারো। তো মেন গেট দিয়ে ঢোকার পর এখানে এইটা হচ্ছে মেন মন্দির। এরপরে দেখো 1 2 এইদিকে 1 টোটাল 3খানা মন্দির আছে, এবং এই সাইডে খুব সুন্দরভাবে কিন্তু দেয়ালগুলোতে ডিজাইন করা আছে, বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা আছে। তোমায় দেখাচ্ছি চলো। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে, এটা হচ্ছে এনাদের অ্যানুয়াল প্রোগ্রামারে হয়, তাই জন্য এটা এখানে করা আছে। অ্যানুয়াল প্রোগ্রামারে হয় তাই জন্য কিন্তু এটা করা আছে এনাদের, পুরো পার্মানেন্টভাবে কিন্তু এটা করা। এটা আমি এই দেয়ালগুলো দেখাই, দেখো এখানে লেখা আছে, দেখো নারায়ণের 10 অবতার, দেখো এখানে খুব সুন্দরভাবে দেয়ালে তোলা আছে। আর এখানে পার্বতী শিব উপাসনা, দেখো এখানে খুব সুন্দরভাবে লেখা আছে। আর এইদিকে দেখো কথিত আছে যে জয়ন্তী গ্রামে হইতে দামোদর নদীর পথে কুমিরের পিঠে চেপে সাধক জটাধারী চক্রবর্তীর মাধ্যমে মা মেলাইচণ্ডী মায়ের মাতার সামনে আগমন, তারই কিন্তু এখানে দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখো, এটা হচ্ছে তোমার জটাধারী চক্রবর্তী, কুমিরের পিঠে চেপে যে এসেছিলেন মা মেলাইচণ্ডীর কাছে, তারই দৃশ্য কিন্তু এটা ফুটিয়ে তোলা হয়েছে। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু। আর এখানে দেখো লেখা আছে শ্রীকৃষ্ণের কালিয়া দমন, দেখো খুব সুন্দরভাবে এটাও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। প্রত্যেকটা এখানে যতগুলো দৃশ্যকে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু হাতের কারুকার্য করা হয়েছে প্রত্যেকটা কিন্তু। এখানে দেখো এখানে শৈশবে শ্রীকৃষ্ণের ননি চুরি, সেই দৃশ্যটাকে এখানে দেখানো হয়েছে। আর এইদিকে শ্রীকৃষ্ণের, এদিকে নবজাতক শ্রীকৃষ্ণের নিয়ে পিতা বাসুদেবের যমুনা নদী পার, মানে ছোটো অবস্থায় যমুনা নদী যে পার হয়েছিল শ্রীকৃষ্ণকে নিয়ে, তারই দৃশ্যকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছিল। তো ঢোকার পর এখানে এই যে ফার্স্ট যে মন্দিরটা পড়বে, এটা হচ্ছে দেখো দুর্গেশ্বর বলে, দেখো মন্দিরটার সামনেটায় দেখো গেটের সামনে লেখা আছে দুর্গেশ্বর সুন্দরভাবে। আর দুদিকে দুটো দেখো গরু আছে, এই পুরো ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা করেছে দেখো। আর ভিতরে হচ্ছে শিবলিঙ্গ আছে, শিব ঠাকুরের যেহেতু এটা, তো ভিতরে শিবলিঙ্গ আছে দেখো, ভিতরে শিবলিঙ্গ। মেনলি বলতে গেলে এইটা হচ্ছে একটা শিব মন্দির, ঠিক আছে, শিবলিঙ্গ আছে। এরকম ধরনের বড় বড় মন্দিরের ঠিক সামনে আপনারা দেখবেন লক্ষ্য করে একটা আটচালা রাখা থাকে, এইরকম ধরনের আটচালা, যাতে ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে আসে এবং এসে এখানে বসে একটু বিশ্রাম নিতে পারে, তাই জন্যে কিন্তু এই আটচালাগুলো রাখা হয়। তো এই যে কুয়োটা আছে এটা কিন্তু লেখা আছে দেখো মা মেলাইচণ্ডী ঠাকুর রানীর ব্যবহারের পাতকুয়া। তো এটা সাধারণের জন্য কিন্তু নিষিদ্ধ, মানে এই যে পাতকুয়োটা আছে সাধারণ ইউজ করতে পারবে না, এটা ঠাকুরের জল, ঠাকুরের বাসনপত্র ধোয়া, ঠাকুরের বিভিন্ন রকম কাজে কিন্তু এই জলটা ব্যবহার করা হয়। তো এটা কিন্তু সবার জন্য নয় কিন্তু। চলো এখন এই মন্দিরটাতে যাব, গিয়ে দেখব এখানে কোন কোন দেবদেবী আছে সেটাই দেখব। চলো যাওয়া যাক। তো এখানে কোন কোন ঠাকুর আছে একটু বলুন। ইনি হচ্ছে শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, মা সারদা আর স্বামী বিবেকানন্দ। আচ্ছা, তো আপনাদের এখানে কি স্পেশাল কোনো অনুষ্ঠান হয় কোনো? আমাদের স্পেশাল মধ্যে কল্পতরু উৎসব, আচ্ছা, 1 জানুয়ারি প্রত্যেক বছর, প্রত্যেক বছর, এবং আচ্ছা, ঠাকুরের জন্মদিন, মায়ের জন্মদিন, আচ্ছা, স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং গুরু পূর্ণিমা, এই অনুষ্ঠানগুলো প্রত্যেক বছর হয়? প্রত্যেক বছর জাঁকজমকপূর্ণভাবে হয়। আচ্ছা, এবং কল্পতরু উৎসব মানে আমতা হাওড়া জেলার মধ্যে অন্তত 2য় স্থান অধিকার করেছে। এইটা প্রত্যেক বছর 1 জানুয়ারি। হ্যাঁ, কাশীপুরের পরেই আমতা বলা যায়।
আচ্ছা মানে আমটা বিশাল আকার কল্পতরু শহরে বড় বড় শিল্পী বেলুর মঠ থেকে মহারাজরা সব আসেন এবং 3 দিন ধরে এখানে ভোগ বিতরণ, খাওয়া দাওয়া, পুজো। 31শে ডিসেম্বর এখানে হোম যাগযজ্ঞ মহারাজরা সব করেন। বেলুর মঠ থেকে মহারাজরা আসেন, এসে ওনারা হোম যাগযজ্ঞ করে এবং প্রতিষ্ঠা করেন ঠাকুরকে। প্রতিষ্ঠা দিবস হয়েছে। এই ঠাকুরমা স্বামীজি ওই 1999 সাল তখন এই মন্দির প্রতিষ্ঠা হয়। এইটা আচ্ছা। এবং মহারাজরা এসেছিলেন, শ্রী মহারাজ স্বামী সনাতনানন্দ মহারাজ উনি এসেছিলেন। ওনারা এসে আমি এই মন্দিরে নিত্য সকাল সন্ধ্যে মানে ঠাকুরের দাস, ঠাকুরের দাসানুদাস, ঠাকুর কৃপা করে আমাকে দিয়ে তার পুজো পাঠ করিয়ে নিচ্ছেন। এবং ঠাকুরকে জানাই যেন নৃত্য করতে পারি, ভগবানের আশীর্বাদ, আমি তার চাকর, তিনি আমাকে দিয়ে করিয়ে দিচ্ছেন। আশাবাদ চেষ্টা করবেন, সকলকে জানাই সকলে আসবেন এই দিনটিতে কল্পতরু উৎসবে। দেখো মা মেলাইচণ্ডী মায়ের অন্নভোগ দেখো, এখানে দেখো সকাল 8টা থেকে 10:30টার মধ্যে কিন্তু তোমরা যদি খেতে চাও কিন্তু তোমাদের কুপন কাটতে হবে। তার মানে তোমরা টাইমটা মনে রেখো, সকাল 8টা থেকে কিন্তু 10:30টা। তোমরা যদি মায়ের যদি অন্নভোগ নিতে যাও এই টাইমের মধ্যে কিন্তু তোমাদের এসে কুপনটা কিন্তু আগে থেকে কেটে রাখতে হবে। তো চলো এবার রান্নাশালায় ঢুকবো, মায়ের কীরকমভাবে কী ভোগ রান্না হচ্ছে সেটাই আমি তোমাদের কিন্তু এখন দেখাবো। তো এটাই হলো মায়ের ভোগের আর কি রান্নাশালা, এখানে অলরেডি রান্না হয় আর কি। তো মোটামুটি পার ডে কীরকম এখানে কুপন হয় আর কি? মোটামুটি 10টা এরকম, 10টা 12টা, কোনোদিন 15টা, আচ্ছা 25টা, আচ্ছা 50টা। আপনাকেই পুরো রান্নাটা করতে হয়? আপনি দায়িত্বে থাকেন? আমি দায়িত্বে আছি। বাহ, আমার স্বামী থাকে, আচ্ছা আমার ছেলে থাকে, আচ্ছা। আমার জায়রা আর থাকে। কোন সময় করে প্রচুর হয় আর কি? মানে কোনো ঠিক ঠিকানা নেই, যখনই লোক মানে আমাদের স্টেট মানে যে মহাশয় সে তাকে ফোন করে, আচ্ছা যে মালিক আচ্ছা তাকে ফোন করলে সে বলে দেয় যে আজকে এতগুলো হবে। কি কি মেনু আছে আজকে? আজকে মেনু আছে নোটে শাক দিয়ে, পোস্ত দিয়ে ভাজা আছে, আচ্ছা আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে, আচ্ছা তারপরে পটল আলুর তরকারি আছে, আমের চাটনি আছে, আর পায়েস আছে। আচ্ছা কত করে নেওয়া হয় কুপন কাটতে? আমাদের 70 টাকা। 70 টাকা, তাই? আর আমাদের যদি 70 টাকা করে বসে খাওয়ানো, আর যদি কেউ পার্সেলের ব্যবস্থা আছে আচ্ছা তাহলে 100 টাকা, কারণ আমাদের কন্টেনার দিতে হয়। আচ্ছা 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 আমাদের রেস্টুরেন্ট থেকে করে দিয়েছে, আচ্ছা সেইভাবেই করি। আচ্ছা এটা রোজই আর কি, এভরিডে? হ্যাঁ হ্যাঁ, এবার তার মধ্যে যদি লোক যদি না হয় সেদিনকে বন্ধ থাকে। হ্যাঁ মানে মোটামুটি রোজই আর কি, মোটামুটি রোজই আর কি, বন্ধ থাকে না কোনোদিন? না, মায়ের ভোগ তো প্রতিদিনই হয়। প্রতিদিন হয়, মানে এখানেই আর কি খাবার। হ্যাঁ, খাওয়ার জন্য। এবার যদি কেউ যদি মনে করুন আজকে না আসে তখন তো সেদিনকে বন্ধ থাকে। আর যদি 4 জন 5 জন 8 জন 10 জন হলেই হয়। আচ্ছা ভোগ হবে। ঠিক। এবার আমাদের আগে থেকেও কেউ বলে দেয়, আচ্ছা এবার বলে দিলে আমাদের একটু সুবিধা হয়। হ্যাঁ। আর নালে এমনি আমাদের এসে টিকিট কাটলেও হয়ে যায়। এই হচ্ছে রান্নাশালা। আর এখানে দেখো সব বাসনপত্র এদিকে দেখো সাজিয়ে রাখা আছে। আর এখানে দেখো অলরেডি রান্না হচ্ছে, এখানেও দেখো অলরেডি শাক ভাজা হচ্ছে, এদিকে পটলের তরকারি হবে, সেই সব জিনিসপত্র এখানে রাখা আছে। তো তোমরা তো শুনলে, তোমরা যদি ভোগ যদি অবশ্যই যদি খেতে চাও তো তোমরা এই টাইমটা মেনটেন করবে। আর মাথায় রাখবে নর্মাল এখানে বসে খাওয়ানোর ব্যবস্থা আছে, বসে খেতে হচ্ছে 70 টাকা, আর নিয়ে গেলে কিন্তু 100 টাকা, কারণ কন্টেনার কস্ট আছে, তাই জন্য 30 টাকা বেশি। তোমরা এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো রাধাকৃষ্ণের মন্দির আর কি। তো এখানে দেখো কৃষ্ণলীলা লেখাই আছে, দেখো এখানে কৃষ্ণলীলা এখানে লেখাই আছে। আর দেখো শ্রী রাধাকৃষ্ণের মন্দির এটা। তো ভিতরটা দেখানোর চেষ্টা করি, এখন যেহেতু গেট বন্ধ এই দিক দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করি ভিতরে কে কে আছে। ভিতরে দেখো এইটা হচ্ছে, দেখো এখানে লেখা আছে দেখো জটাধারী চক্রবর্তী, তারই এখানে মূর্তিটাকে দেখানো হয়েছে। মেন যে পুরোহিত যে এখানে ছিলেন জটাধারী চক্রবর্তী, তারই এটা হচ্ছে একটা মূর্তিটাকে রাখা আছে। আর এখানে হচ্ছে মেন রাধাকৃষ্ণের মেন মূর্তি, এটা ঠাকুরের নিত্য পুজো হয়, তাই জন্য দেখো ফুল আর দেখো এদিকে দেখো ছড়ানো আছে, পুজো হয়েছে আর কি। তো এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। তো এই মন্দিরে হচ্ছে বিবাহ হয়। তো দেখো মোটামুটি ছেলের বয়স হতে হবে 21 বছর লেখাই আছে, আর মেয়ের বয়স হতে হবে 18 বছর, কম হলে কিন্তু বিবাহ নিষিদ্ধ, ঠিক আছে? এটা কিন্তু এখানে লেখা আছে। তো যারা বিয়ে করতে যাও এই মন্দিরে এসে কিন্তু বিয়ে করতে পারো, কিন্তু তোমাদের বয়সটা কিন্তু এইটা কিন্তু মেনটেন করতে হবে, মেয়ের বয়স 18 আর ছেলের বয়স 21। চলুন মা মেলাইচণ্ডীকে দর্শন করি এবং আপনাদেরও দর্শন করাই।
আর দর্শন করানোর সাথে সাথে এই মন্দিরের ঐতিহাসিক কাহিনী সংক্ষেপে জানিয়ে রাখি। দেখবেন, শুনলে আপনাদের ভালো লাগবে। কথিত আছে, দৈনিক সাধক জটাধারী চক্রবর্তী কোনো এক গভীর রাতে স্বপ্নাদেশ পেলেন। দেবী তাকে স্বপ্নে বললেন, আমি আছি জয়ন্তী গ্রামে, এখানে তুই আমার নিত্য পুজো করে যা। পরের দিন তিনি চলে গেলেন আমতার পশ্চিম দিকে দামোদর নদীর পাড়ে জয়ন্তী গ্রামে, যেই গ্রামের নাম স্বপ্নাদেশে দেবী বলেছিলেন। অনেক খোঁজার পর তিনি একটি কৃষ্ণবর্ণের পাথরখণ্ড দেখতে পেলেন। এই প্রস্তরখণ্ড তিনি দেবী রূপে গ্রহণ করলেন। তারপর দেবী নিত্য পুজো করার জন্য তিনি জয়ন্তী গ্রামে যেতেন। এমনকি বর্ষাকালে দামোদরের তীব্র ভয়ঙ্কর এবং খরস্রোতা হয়ে উঠত, তখন কথিত আছে তিনি কুমিরের পিঠে চেপে প্রত্যেক দিন নিত্য পুজো করতে যেতেন। এইভাবে অনেকগুলো বছর অতিক্রান্ত হলো। কালের নিয়মে জটাধারী চক্রবর্তী মহাশয় অসহায় বোধ করতে লাগলেন। জয়ন্তী গ্রামে রোজ গিয়ে নিত্য পুজো করা তার কাছে অসাধ্যকর হয়ে ওঠে। তিনি সেটি মাকে জানান। মা তাকে স্বপ্নাদেশে জানান, তুমি আমাকে আমতা গ্রামের প্রতিষ্ঠিত করো এবং নিত্য পুজো করো। এরপর জটাধারী দেবীর প্রস্তরখণ্ড জয়ন্তী গ্রাম থেকে মাথায় নিয়ে আমতার উদ্দেশ্যে রওনা হলেন এবং নিজ বাড়ির নিকট এক নিম গাছের নিকট চণ্ডীর প্রস্তরখণ্ডটি রেখে নিয়মিত দেবীর পূজা অর্চনা করতে লাগলেন। কথিত আছে, কলকাতার বিখ্যাত ব্যবসায়ী হাটখোলার শ্রীকৃষ্ণচন্দ্র দত্ত মহাশয়ের কয়েকটি পণ্যবাহী তরী দামোদরের জলে ডুবে যায়। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কৃষ্ণচন্দ্র দত্ত মহাশয়ের। দেবী তখন দত্তকে স্বপ্নাদেশ দিয়ে বললেন, তুই আমার মন্দিরের নির্মাণ করার ব্যবস্থা করে দে, তাহলে তোর হারানো সম্পদ ও তরীগুলো ফিরে পাবি। দেবী স্বপ্নাদেশ অনুযায়ী দত্ত পরিবার নির্মাণ করলেন এই মন্দির এবং তারপর তাদের হারিয়ে যাওয়া সম্পদ ফিরে পেলেন। তারপর জটাধারী চক্রবর্তী নবনির্মিত মন্দিরে দেবীকে স্থাপন করলেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করবে আর একটা শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। যারা প্রথমবারের জন্য এই ভিডিওটা দেখছো, প্লিজ তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম ধরনের আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি।